হ্যালো। হ্যাঁ রুমন, তোমার কলেজ ছুটি হবে কবে? আর তুমি বাসায় আসছো বা কবে? হ্যাঁ। ভাবি, আমি আর 2 দিন পরে বাসায় আসবো। ভাইজান কি বাসায় আছে নাকি ঢাকা গেছে? তোমার ভাই তো ব্যবসার কারণে খুবই ব্যস্ত মানুষ। তাকে তো প্রত্যেক সপ্তাহে একবার হলো তাকে বাইরে যেতে হয়। সে মনে হয় ফিরবে 2-4 দিনের মধ্যে ফিরবে। এই তো গত সপ্তাহে ঢাকা গেছে, এখনো ফিরে নেই। বুঝছো? তুমি আগে বাসায় আসো, তারপরে সব বলবো। আচ্ছা ভাবি, আপনি এখন কি ফ্রি আছেন? মানে কি করছেন আপনি? হ্যাঁ রুমন, কেন ফিরে থাকবো না? আমি তো একদম ফ্রি আছি। কেন, কিছু বলবা তুমি? না, তেমন কিছু না ভাবি। আমি একা একা হোস্টেলে শুয়ে আছি, ভালো লাগছে না। তাই মনে করলাম যদি আপনার কোনো কাজ থাকে তাহলে থাক, আর যদি ফ্রি থাকেন না হয় একটু গল্পগুজব করতাম, এই জন্য আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। রুমন, তুমি যত পারো গল্প করো, কোনো সমস্যা নেই। আমি একদম ফ্রি আছি। একটু ওয়েট করো, আমি একটু দরজাটা লাগিয়ে আসি। তাহলে তোমার সঙ্গে 1 ঘন্টা গল্প করব। বুঝছো? অনেক কথা আছে তোমার সঙ্গে। এই জন্য আর কি তোমাকে আমি ফোন করে খোঁজ নিলাম যে তুমি আসলে বাড়ি আসছো কবে। বুঝছো? আর তোমাকেও তো আমার অনেক কথা বলার আছে, সেটা তুমি আসলেই বলবো। আর যত কথা মোবাইলে বলবা, বলো। আমি এখন ফ্রি আছি, কি এমন বলবা? আমি ভাবি দূর থেকে আপনার খোঁজ খবর নিলেই ভালো লাগে। আর বাসায় গেলে বড় ভাইজান থাকে, এই জন্য তো অনেক কিছু চাইলেও বলতে পারি না। আর এই যে এখন দূরে আছি, মোবাইলে অনেক কথা বলতে পারি। তো আমার দূর থেকে কথা বলতেই ভালো লাগে, মজা লাগে। মানে, বোঝেন না ভাবি, আপনাকে তো আমার ভীষণ ভালো লাগে। আর আমাকে কি আপনার ভালো লাগে? ওরে আমার ভাই রে, কেন তোমাকে আমার ভালো লাগবে না? হুম? আমার হাজবেন্ডের পরেই তো তোমার অধিকার। হুম? পাগল ছেলে, বোঝে না। তোমার যত খুশি, যা খুশি বলার আমাকে বলো। আমি তোমার সব কথা শুনবো এবং বলবো। কোনো দ্বিধাবোধ করো না। হুম। কোনো সমস্যা নেই। আমি তো তোমাকে অবশ্যই পছন্দ করি, করবো না কেন? তুমি আমার স্বাদের দেওরা। হুম। আমার ভালোবাসার দেওরা। আর তোমার কাছে যদি আমি ভাবি হে এতটুকু ফ্রি মাইন্ডে কথা বলতে না পারি, অনেক কিছু শেয়ার করতে না পারি, তাহলে কি হবে? হুম। বলো কি বলবা? আজকে তুমিও বলো, আমিও তোমাকে বলবো। আর তোমার ভাইজানের বেল আছে নাকি? সে তো ব্যবসার কাজে শুধু বাইরে বাইরেই থাকে। আমাকে তো সে সময়ই দেয় না একদম। খুব কষ্টের মধ্যে আছি, বুঝছো? তুমি তো আমার মনটা একটু বোঝো। মানে আসলে আমি কি যন্ত্রণার মধ্যে আছি। আর তুমি কাছে থাকলে না হয় তোমাকে অনেক কিছু বোঝাইতাম। কাছেই থাকো না, আর কি বলবো। বুঝছো? আচ্ছা ভাবি, আমি যদি আপনার কাছে আপনার প্রথম বাসর রাত্রের যে ঘটনাটা ভাইয়ের সঙ্গে হয়েছিল, মানে কিভাবে থাকছিলেন, কি দিয়ে কি করছিলেন, শুরুটা আসলে কেমন, এটা যদি একটু আমাকে শেয়ার করতেন। মানে আমি এখন একটু ফ্রি আছি, এই জন্য আর কি। মানে সবকিছু জানতে ইচ্ছা করতেছে যে, মানে আপনার বাসর ঘরের শুরু থেকে শেষ অবধি ভাইজানের সঙ্গে কি কি হয়েছিল, এই কথাগুলো যদি আমাকে বলতেন, তাহলে আমি একটা অবিবাহিত ছেলে, আমার একটু অভিজ্ঞতা হতো। যখন আমি বিয়ে শাদী করব, তখন হয়তো উম এই এটার উপর একটু অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এই জন্য আর কি। কিছু মনে না করলে একটু শেয়ার করেন না ভাবি। এই, তুমি কিন্তু পাকনামে বেশি করছো। হুম। এত গোপন কিছু বড়দের জানতে হয়? হুম। সব কি শুনবা তুমি? তোমার শরম করবে না? হুম। তোমার ভাইয়ের কথা, আমার কথা, আরো এর মধ্যে কত আসলে রসের রসের কথা আছে, মজার মজার কাহিনী আছে। সেগুলা কি তুমি শুনতে চাও? হ্যাঁ। হ্যাঁ ভাবি, আমি একটু শুনলে আমার একটু অভিজ্ঞতা বাড়তো। মানে আসলে আমি এইসব কিছু জানি না, তাই নিজেকে খুব বোকা বোকা লাগে, বুঝছেন? এই জন্য আর কি আমার রশের ভাবির কাছে যদি এই তার বাসর রাতের গোপন কথাগুলা একটু শুনতে পারতাম না, তাহলে আমার একটু অভিজ্ঞতা বাড়তো। তাছাড়া একটু ভালোও লাগতো, এই জন্য আর কি, বুঝছেন? এই শোনো রুমন, আমি তোমাকে একটা শর্ত দিব। যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো,
তাহলে আমি তোমাকে আমার বাসর রাত্রে সব কথা খুলে বলবো। আর যদি তুমি আমার সত্য না মানো, তাহলে আমি বলবো না, বুঝছো? না না ভাবি, আপনি বলেন বলেন, আপনার সব শর্তে আমি রাজি। আপনি কি কি শর্ত দিবেন বলেন না। আমি যেটা তোমাকে নিষেধ করব, তুমি ঠিক সেটা মানবে তো? ভাবি আমি কথা দিলাম, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আমি কথা দিলাম আপনাকে, আপনি যে শর্ত দিবেন আমি সেই শর্তেই রাজি। আমি কারো কাছে কোনো কিছু বলবো না, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি তবুও আপনার সব কথা আমাকে শেয়ার করুন। আমার একদম ভাল লাগছে না, আমার শুনতে ইচ্ছে করছে ভাবি, বলুন না। দেখো রুমন, আমার জীবনে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছিল বাসর রাত্রে। আর সেই ঘটনাটা তোমাকে যদি আমি বলি, আমি খুব রিস্কে আছি। যদি তুমি কোনোদিন কাউকে শেয়ার করো, তাহলে তোমার ভাই আমাকে তোমার বাড়ি থেকে তাড়াই দেবে। এই জন্য আসলে তোমাকে আমি এত শর্ত সাপেক্ষে রাজি করাই নিচ্ছি, বুঝছো? ও কি ভাবি, আমি আপনার সব শর্তে রাজি। আপনি এখন নিশ্চিন্তে আমাকে সবকিছু খুলে বলতে পারেন, কোনো ভয় নেই। বলুন না ফ্রি মাইন্ডে। আচ্ছা, তাহলে শোনো। আমি তোমাকে কিন্তু ওয়াদা করাই নিছি, তুমি কোনোদিন যদি কাউকে বলো, তাহলে কিন্তু আমার অনেক বিপদ হয়ে যাবে। কখনোই ভুলটা করো না, হ্যাঁ? তো আসলে তোমার ভাইয়ের সঙ্গে আমি যেদিন মানে বিয়ে হয়ে আসলাম তোমার বাড়িতে, তো প্রথম বাসর রাত, সে রাতটা আসলে আমার স্মরণীয় রাত। প্রত্যেকটা মেয়ের বেলায় এই রাতটা একটা স্মরণীয় রাত। খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এই রাতটাকে স্মরণ করে এই রাতের মধ্যে যা কিছু ঘটে যায় সেগুলা ডায়েরিতে লিখে রাখে বা অনেক কিছু মনে রাখে। হুম। তো আমার জীবনেও ঠিক ওই রাত্রে এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গেছিল। সেটা আমি অবশ্য ডায়েরিতে লিখে রাখছি। এবং মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন। হয়তো মানে এটা কাউকে বলা যায় না, এত বড় একটা ঘটনা ঘটে গেছিল, বুঝছো? ভাবি, কি এমন ঘটনা ঘটেছিল সেটাই একটু আমাকে বলুন না শুনি। রোমন, তুমি এত করে যখন বলছো, অবশ্যই আমি বলছি। মানে তোমার ভাই ওই বাসর রাত্রে যেদিন আমাদের হবে আর কি, বাইরে তোমার ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, নাম হাবিব, বুঝছো? আর আমি জানতাম না যে ওই হাবিব তোমার ভাইয়ের এত ক্লোজ ফ্রেন্ড। কিন্তু ওই হাবিবের সঙ্গে আমার পূর্বে মানে একটা গুড রিলেশন ছিল, বুঝছো? তো আমি যখন তোমার বাড়িতে বিয়ে হয়ে প্রথম আসলাম, এসে দেখি তোমার ভাইয়ের হাত ধরে সবসময় হাবিব ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, তার কাছের একদম খুব ক্লোজ বন্ধু, বুঝছো? এখন আমাকে সে বাসর সজ্জায় বসায় রেখে হাবিবের সঙ্গে করে তোমার ভাইয়া বাইরে গেল। তো বাইরে থেকে ঠিক 11টার সময়, 11টা অথবা 11:30 বাজে এরকম একটা সময় রাত্রে, তো আসলো। আসার পরে আমাদের যে রুমটাতে বাসর ঘর সাজানো হয়েছিল, ওই রুমে না ঢুকে ওই হাবিবের সঙ্গে তোমার ভাই পাশের রুমে বসে কোনো একটা কিছু, হাবিব হয়তো কোনো কিছু সেটা মানে পাওয়ারফুল কোনো কিছু খাওয়াইছিল না কি হয়েছিল, এটা উপরওয়ালাই জানে, আমি এটা বলতে পারবো না। যাই হোক, তোমার ভাই তখন ওই রুমে, পাশের রুমে সোফার উপরে ঘুমায় যায়। আর ওই হাবিব ওই পাশের রুমের লাইটটা বন্ধ করে আমার রুমে, সেও পাঞ্জাবি পায়জামা পরা ছিল। আর গায়েটা সারা বডিতে সুগন্ধ একটা সেন্ট ব্যবহার করছিল, সেম সেন্ট যেটা তোমার ভাই মাখছিল। তো আমি ভাবছিলাম যে হয়তো তোমার ভাই হবে। আমি যেহেতু মাটির নিচে মুখ করেছিলাম, আমি লজ্জায় বিমূঢ় হয়ে তার দিকে তাকাচ্ছিলাম না। আর সে রুমের মধ্যে ঢুকে, হাবিব রুমের মধ্যে ঢুকলো, অথচ তোমার ভাই কিন্তু ঘুমিয়ে পড়ছে পাশের রুমে। হয়তো কোনো কিছু খাইছে কি খাওয়াইছে কি হাবিব, সে একটু চালাকি করছে, এটা আমি বলতে পারবো না। আর আমিও তোমার ভাইকে সেদিন প্রথম দর্শন করতে গিয়ে লজ্জা পাচ্ছিলাম, তো তাই চোখটা একটু নিচের দিকে চেয়ে আমি ঘুমটায় দিয়ে বসে আছি। তো হাবিব এই সরলতার সুযোগ নিয়ে সে আমার রুমে ঢুকে আহ রুমের বাতিটা নিভাই দিল। যাই হোক, বাতি নিভাই দিয়ে দরজা আটকে দিল, দিয়ে মানে আমাকে আমার কাছে আসলো, এসে
যাই হোক কথা টথা দুই এক কথা বলছে, আমি আসলে অতটা ফলো করতে পারিনি। এক পর্যায়ে সে আমাকে মানে সারাটা রাত খেলছে, মানে অর্ধেক রাত তখন 3টা বাজে, এর মধ্যে সে আমার সঙ্গে 3বার মেলামেশা করছে। এত সুখ দিছে, এত আনন্দ দিছে রে ভাই, মানে আমি জীবনে কখনোই এত সুখ শান্তি এইটা করলে যে এত আনন্দ লাগে রে ভাই। ও শুরুতেই যখন আমাকে দিল না, মানে আমি খুব কষ্ট হচ্ছিল আমার। অত বড় জিনিসটা, ওই হাবিব তো দেখতে শুনতে অনেক উঁচু লম্বা, বেশ স্বাস্থ্যবান, বুঝছো? তোমার ভাইয়ের চাও সে একজন জোয়ান পুরুষ, কিন্তু আসলে তো আমি বুঝতে পারি নাই যে এটা হাবিব। আমি ভাবছিলাম যে তোমার ভাই আমাকে এটা করছে। তো প্রথম রাত্রে তো অতটা আসলে আমি অনুমান করতে পারছিলাম না, বুঝে উঠতে পারছিলাম না, বুঝছো? তারপরে সে তো প্রথমে আমার এটা খুললো ওটা খুললো, তারপরে আমাকে কিস করলো বা নানান রকম ভাবে সে আমাকে আদর যত্নে আমাকে শিহরণের জায়গায় তুললো। এক পর্যায়ে সে আমাকে যখন প্রথম ভিতরে ওইটা দিল, মানে আমি খুব ব্যথায় মানে কাঁপতাই উঠলাম, কিন্তু এত মজা লাগছিল। ওর ছোঁয়া এত আনন্দদায়ক, এত সুমধুর, যেন আমি কখনো জীবনে আর এইরকম পাইনি। এত স্বাদ দে ভাই, কি বলবো তোমাকে, বুঝছো? তারপরে হাবিব যখন আস্তে আস্তে ওইটা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে জোরে জোরে করে থাপাইতে লাগলো রে ভাই, মানে প্রথমে তো আমি খুব ব্যথা যন্ত্রণায় কাঁপতে উঠলাম। এক পর্যায়ে আমার খুব ভালোই লাগলো। সে এক একবার আমাকে থাপাইছিল প্রায় 25-30 মিনিট ধরে, বুঝছো? কত আইটেমে যে করলো রে ভাই। আমি নতুন বউ, আমার আর মানে লজ্জা কোনো কিছু থাকলো না। এভাবে সে বাতি জ্বালাইতে রাজি হয় না, মানে অন্ধকারে এভাবে সে পরপর 3বার আমাকে থাপাইলো। মানে কত আইটেমে যে করলো, কি যে করে কি যে না করে, আদর করে ভালোবাসে, বুঝছো? মানে খুব মজার একটা রাত। কিন্তু এক পর্যায়ে সে দেখে রুম থেকে বের হয়ে, মানে বাথরুমে যাওয়ার কথা বলে আমাকে ফেলে সে রুম থেকে বের হয়ে ওই সোজা ওই রুমে যায়, এবং ওই রুমে যায় সে আমার মানে তোমার ভাইকে সজাগ করে ডেকে আমার রুমে পাঠিয়ে দেয়, মানে বলছে যে দোস্ত ওঠ, এত রাত্রে এখানে ঘুমায় পড়ছিস, তুই কি অজ্ঞান হয়ে গেলি নাকি? এই সেই বলছে, আমার কথাটা কানে আসলো। কি ব্যাপার, আমার হাজবেন্ড পাশের রুমে ঘুমিয়ে আছে, আর আমি তাহলে এত এত সময় ধরে কার সঙ্গে এই খেলাটা করলাম? কি এমন সর্বনাশ করে ফেললো? তাহলে কি ওই হাবিবি আমার সর্বনাশ করলো? ও মাই গড, কি এমন ঘটে গেল, এটা আমি কি করলাম? হুম, মানে আমার নিজের উপরে খুব মানে খুব রাগ হচ্ছিল। মানে আমি একটা মেয়ে মানুষ, আমার বাচ্চারও একটা হবে আমার হাজবেন্ডের সঙ্গে, অথচ এটা হাবিব চালাকি করে মানে তোমার ভাইকে কোনো কিছু খাইয়ে পাশের রুমে ঘুমাই দিছিল, এবং এই ফাঁকে সে এসে আমার সঙ্গে এটা করলো, কিন্তু আমি এটা বুঝতে পারিনি রে ভাই। তো এই যে একটা ঘটনা, এই ঘটনা আসলে আমি কোনোদিন কাউকে প্রকাশ করতে পারবো না রে ভাই। রুমন, বিশ্বাস করো, আমি আসলে এটা তো ইচ্ছা করে করি নাই, এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, বুঝছো? আরে ভাই, তোমার ভাই তো এরকম করতো বা করবে, এটা তো আর আমি জানি না। সে পাশের রুমে ঘুমায় রয়েছে, আমি নতুন বউ, আমি আর কি করব? যাই হোক, হাবিব তখন সুপার পারে এসে যে ওই পাশে যায় ঘুমালো, আর তোমার ভাই এসে সে তো আসলে তাকে আমি এটা বোঝার পরে এটা বুঝতে দেইনি। আমি বাথরুম থেকে পরিষ্কার হয়ে আবার নতুন সাজে বসলাম, মানে তোমার ভাই আবার আমাকে শুরু করলো, সে ফজরের আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একের পর এক তোমার ভাই আমাকে এভাবে ঠাপাতে লাগলো। কিন্তু তাহলে দেখো যে আমি এক রাতে 2 জনের থাপনে খেলাম। অথচ আমি আসলে এই পূর্বের যে ঘটনাটা হাবিব আমাকে থাপাই গেল, এই কথাটা কোনোদিন আজ পর্যন্ত কাউকে শেয়ার করিনি রে ভাই। রুমন, তুমি যেহেতু আমার দেবর, তোমাকে আমি সবকিছু ফ্রি মাইন্ডে বলতেই পারি। আর তুমি যখন কিছুটা অভিজ্ঞতা নিতে চাইছো আমার কাছ থেকে, তো নাও, কিন্তু শর্ত ওই যে তোমাকে একটা বলছি কথা, এই কথা আজ পর্যন্ত উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর হাবিবকে সেদিন থেকে আমার মন থেকে মুছে ফেলছি, ওকে আসলে আমি ভালোবাসতাম তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে, কিন্তু ও আমার সঙ্গে প্রতারণা করে, মানে তোমার ভাইয়ের যে আহার, দুধের এই যে সরটুকু কিন্তু হাবিব খেয়ে চলে গেল ঠকবাজি করে, বুঝছো? এটা আমিও বুঝতে পারছিলাম না। যাই হোক,
কি আর করা রে ভাই, যদিও সে ঠকবাজি করছিল, মানে খুব মজা দিয়েছিল রে ভাই। এত মজা, এত স্বাদ না রে ভাই, সেই স্বাদ আজও কোনোদিন তোমার ভাই আমাকে দিতে পারেনি। মানে হাবিবেরটা না অনেক বড়, মোটা, যখন দেয় না, এত ভিতরে সুসুরনি চুলকানি লাগে, মানে কি বলবো তোমাকে। এত স্বাদ আমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি যখন বিয়ে করবা, দেখবা তখন যে আসলে প্রথম রাতটা কেমন লাগে, কত মধুর, বুঝছো? তো শোনো রোমন, অনেক কথাই তো তোমাকে শেয়ার করলাম। আমার কিন্তু এইসব বলতে বলতে মন মেজাজ অন্যরকম হয়ে যাচ্ছে, বুঝছো? আর আমি এখন কিছু বলতে যাচ্ছি না তোমাকে। আর তুমিও এসব কথা শুনে মানে ঠিক আছো কিনা আমি সঠিক জানি না। কি কেমন লাগছে তোমার এসব কথা শুনে, ভাই? ও মাই গড, ভাবি, আপনার লাইফে পাশের ঘরের ঘটনাটা এত রোমান্টিক একটা নাটকীয় ঘটনার মতো, যে হিস্টোরিটা আমি শুনে মানে অবাক হয়ে গেছি। অবাক ভঙ্গিতে আপনার এই গল্পগুলো আমি শুনছি, এই কথাগুলা মানে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। যে মনে হচ্ছে একটা আমি নাটক, কল্পনায় একটা নাটক দেখছি। এইরকম ঘটনা ঘটে গেছিল। ও মাই গড। আর এইটা কি কখনো কাউকে বলা যায়? এইটা যদি কোনোদিন প্রকাশ পেয়ে যায়, তাহলে তো আমার ভাই আপনাকে এক চান্সে বাসা থেকে বের করে দেবে। কিন্তু কখনোই আমি এটা করব না। আমি ওই যে কথা দিচ্ছি না। আর আমি তো আপনার ছোট দেবর, তাই না? আর আপনার ব্যক্তিগত যে কোনো কিছু আপনি আমাকে শেয়ার করতেই পারেন। সেটা যদি গোপনীয়তা আমি রক্ষা করতে নাই পারি, তাহলে আর আপনার ভালোবাসার দেবর কি হলাম, তাই না? ঠিক আছে ভাবে, আপনি টেনশন করবেন না। নিশ্চিন্তে থাকবেন, কাউকে কোনোদিন বলবো না। তো আমি আগে বাড়ি আসি না, তারপরে দেখবো। আমার মেজাজ টেজাজ খুব খারাপ হয়ে গেছে ভাবি। আমি এখন বাথরুমে যাব, কি যে হবে আমার বলতে পারবো না, বুঝছেন? আমি জানি দেওরা, তোমার আবার আমার এইসব কথা শুনে অবশ্যই মেজাজ হট হয়ে যাবে। পরে আবার দেখা যাচ্ছে হাতের কাজ করতে হবে। শোনো, এই হাতের কাজ টাজ করে কোনো কিছু নষ্ট করো না। ওইটা অটুট রাখো, বিয়ে শাদী করার পরে ওগুলা লাগবে। এইসব কিছু করো না, আবার পাকলামি করো না। আর তুমি বাড়ি আসো, তারপরে দেখবো না, বুঝছো? তো রাখবো। ঠিক আছে ভাবি, অনেক কথাই তো শুনলাম। বাড়ি আসার পরে আমার আবার একটা প্রস্তাব দেব, যদি আমার কথা না রাখেন, তাহলে আমি ভাইকে কিন্তু সব বলে দেবো। কি এমন পাগলামি করে? তুমি কি কি এমন বলবা তোমার ভাইকে, হ্যাঁ? আমি জানি তুমি কিছু বলবা না। ওরে পাগল ছিলে, তুমি আসো না। তুমি কি এমন চাইবা? তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেবো, বুঝছো? আসো না আগে। তো ঠিক আছে রুমন, রাখতেছি, অনেক কথাই তো হলো। আমার মেজাজ ভালো নেই, আমি একটু বাথরুমে যাবো, এসে একটু ঘুমাবো, ভালো লাগছে না। তো রাখি, আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে ভাবি, আল্লাহ হাফেজ।